প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সঙ্গে আজকে যে দুজন অতিথি রয়েছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। একজন হলেন জনাব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। আরেকজন হলেন কদরউদ্দিন শিশির, ফ্যাক্ট চেক সম্পাদক, এএফপি। আপনাদের দুজনকে স্বাগত। আমরা শুরুতেই শফিকুল আলমের কাছে যাব। শফিকুল আলম, ভারতে বাংলাদেশ মিশনে হামলা হচ্ছে। প্রথমে কলকাতায় হলো, এরপরে হলো আগরতলা। এই নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছেন রোববার, এবং সেই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে এই হামলা পূর্ব পরিকল্পিত। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টি? যে ঘটনাগুলো ঘটেছে খুবই ন্যাক্কারজনক ঘটনা। আপনি জানেন একটা ডিপ্লোম্যাটিক এনক্লেভটাও হচ্ছে যে এটা একটা আপনার স্যাক্রেড ডিউটি ওই গভর্নমেন্টের, ওইটাকে প্রোটেকশনে রাখা। তো এটা আপনি কালকে দেখেছেন কিভাবে হিন্দু সংঘর্ষ সমিতি সম্ভবত তারা কম্পাউন্ডে ঢুকে গেছে। এটার মধ্যে ওরা ইজিলি যা দেখা যাচ্ছে যে একদম অফিসের ভিতরেও ঢুকতে পারতো। তো এই দায়িত্ব তো ইন্ডিয়ার নেওয়া উচিত। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। সেটি হলো তাদেরকে সহজে ঢুকতে দিয়েছে পুলিশ, কোনো কিছু। সেটা তো আমরা দেখেছি অলরেডি। আমাদের যে স্টেটমেন্টটা দিয়েছে আপনি দেখেছেন, খুবই শক্ত একটা স্টেটমেন্ট আমরা দিয়েছি। সেখানে পুরো এটা নিয়ে এই পুরো বিষয়টা উল্লেখ আছে, এবং এটা নিয়ে যে যেই সমস্ত কনসার্নগুলো সেগুলোও আমরা রেজ করেছি। আমরা মনে করি যে এটা যে কোনো দেশের ডিপ্লোম্যাটিক অফিসগুলোকে, মিশনগুলোকে রক্ষা করা ওই দেশের একটা পবিত্র দায়িত্ব। সেটা অবশ্যই ওনারা ঠিকমতো রাখবেন, এটা আমরা আশা করছি। আরেকটা বিষয় হলো যে চিন্ময় দাসকে মুক্তি না দিলে সাময়িকভাবে পেট্রোল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, এবং সেখানে একটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি, কে কত বাংলাদেশের বিরুদ্ধে বলতে পারে, যার কারণে মমতা ব্যানার্জি পর্যন্ত শেষ পর্যন্ত ভয়ানক একটি কথা বলেছেন। উনি বলেছেন যে এখানে শান্তি সেনা পাঠানো আর্জি জানিয়েছেন জাতিসংঘের প্রতি। আমি কালকে এটা নিয়ে ইন্ডিয়ান পত্রিকায় বলেছি যে এটা পুরো হাস্যকর একটা বিষয়। তো উনি তো সত্যিকার অর্থে উনি যদি একটু সিরিয়াসলি বাংলাদেশের থেকে ইনফরমেশনগুলো নিতেন, তাহলে এই সমস্ত হাস্যকর একটা কেমন লাগে না, একটা দেশের একটা রাজ্যের উনি হচ্ছেন চিফ মিনিস্টার, এরকম একটা হাস্যকর কথাবার্তা উনি বলছেন। আর শুভেন্দু কি বলছেন সেই বিষয়ে আমি কিছু বলবো না, বাট আমি বলবো যে পুরো এই প্রোটেস্টগুলো, এই সমস্ত কিছু মনে হচ্ছে যে এক ধরনের ইঞ্জিনিয়ার্ড করা। হ্যাঁ, এটা একটা ম্যানুফ্যাকচার্ড প্রোটেস্ট আর কি। এবং এটা করা হচ্ছে যে জাস্ট এক ধরনের অনেক লোক, ইন্ডিয়ান সোসাইটির অনেকে, যে তারা আসলে মেনেই নিতে পারছেন না যে শেখ হাসিনা ক্ষমতায় নেই। তারা এই যে যতটা না আওয়ামী লীগের মানুষের মনোপীড়া, তার চেয়েও আমরা দেখছি যে ইন্ডিয়ার বিশাল একটা অংশের লোকের মানে তারা এই কষ্ট সহ্য করতে হয়, মানে এক ধরনের ডিপ, অনেকে মানে নিজেরাই ওনার যাওয়াতে দেখলাম ওরাই ট্রমাটাইজ হয়ে গেছেন। ডিপ একটা ঘোরতর একটা মর্নিং আছে না, একটা মর্নিংয়ের মধ্যে আছেন আর কি। আর একটা জিনিস হচ্ছে যে এই পুরো জিনিসটা ফুয়েল করা হচ্ছে যে খুব ইন্ডাস্ট্রিয়াল স্কেলের মিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। আমরা জানি যে মিসইনফরমেশন সাধারণত ছড়ায়, ধরেন অনলাইন বটে, অনলাইনে অনেকে ছড়ান, তারা এটা ছড়িয়ে কেউ একটা তার ভেস্টেড ইন্টারেস্টটা স্বার্থসিদ্ধি করতে চান, অনেকে ইচ্ছা তার পলিটিক্যাল ইন্টারেস্ট, পলিটিক্যাল মোটিভেশনের জায়গায় থেকে এগুলো করেন। কিন্তু এইখানে আমরা অবাক করে দেখছি যে ইন্ডিয়ার মেইনস্ট্রিম মিডিয়াও এটার সাথে সংযুক্ত হয়েছেন। এটা খুবই মানে ইন্ডিয়ার কি তাহলে কোনো মিনিমাম জার্নালিজমের স্ট্যান্ডার্ড নাই ওই দেশে? আপনি যদি ইন্ডিয়ান পত্রিকা, একটা ওয়েবসাইট আছে আমি মাঝে মধ্যে গিয়ে পড়েছি, আপনি ভয়াবহ, অপ ইন্ডিয়া, তার কাজই হচ্ছে যে মুসলমানদের এগেনস্টে প্রতিদিন সে বিদ্বেষ ছড়াচ্ছে। একটা দিনও আমি তার কোনো স্টোরি পাই না যেখানে তার বিদ্বেষ ছড়ানো ছাড়া। এখন দেখা যাচ্ছে যে অপ ইন্ডিয়া টাইপের অনেকে আবার ওই তার সাথে প্রতিযোগিতায় নেমেছেন। এই প্রতিযোগিতা থেকে ইন্ডিয়ারও তো উচিত, ইন্ডিয়ার যদি সত্যিকার অর্থে ইনফরমেশন কমিশন থাকে তাদেরও তো দেখা উচিত যে এই লোকগুলো কি করছে, কি ধরনের জার্নালিজম। কারণ আপনি জানেন এই সমস্ত মিসইনফরমেশনের কারণে অনেক সময় রায়ট হয়। 2021 সালে আওয়ামী লীগের সময় একটা এন্টি মাইনরিটি রায়ট হয়েছিল। ওইখানে একটা হিন্দু মেয়েকে রেপ করে মেরে ফেলেছে একটা নিউজ, এটা স্প্রেড করা হয়েছিল, ফেক নিউজ, পুরোটা ফেক নিউজ। ফলে আমরা কিন্তু খুব দ্রুত এটা
ডিবাঙ্ক করি বাংলাদেশের তরফ থেকে, এটাই ডিবাঙ্ক করে এটা জানানো যায় এই ধরনের কোনো মেয়ে নেই। এবং আমরা এএফপির তরফ থেকে, তখন আমি এএফপিতে চাকরি হতাম, আমরা এটা খোঁজ খবর নিয়ে দেখেছি যে না, ওই ধরনের ওই মেয়েই এক্সিস্ট করে না, এবং ওইখানে কমিউনিটি, পুলিশ কেউই এটার সত্যতা স্বীকার করে নাই। অথচ এই নিউজটাকে কেন্দ্র করে আপনার আগরতলা বা ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে মুসলমানদের উপর অ্যাটাক হচ্ছে ওই নিউজটাকে কেন্দ্র করে। তো আমরা বারবার সবাইকে, মানে যারা ইন্ডিয়ায় যারা মিডিয়া নিয়ে কাজ করেন বা রেগুলেটরি ভূমিকায় আছেন, তাদের উচিত এগুলো, এই যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে মিসইনফরমেশন হচ্ছে সেটাকে কার্ভ করা। এই জন্য করা, এটার কারণে এটার সাথে মানুষের জীবন সম্পর্কিত। এটার মাধ্যমে আপনি ইউ ক্যান ট্রিগার ভায়োলেন্স, যেটা কারোরই কাম্য নয়। ভায়োলেন্স করে আপনি কি অ্যাচিভ করবেন? কদরুদ্দিন শিশির, শফিকুল আলম বললেন দুটো বিষয়। একটি হলো যে ওরা মেনে নিতে পারছে না, যার কারণে মনস্তাত্ত্বিকভাবে একটা সমস্যায় রয়েছে। উনি বলছিলেন ট্রমাটাইজড হয়ে রয়েছে, যে এখানে আওয়ামী লীগের পতনের বিষয়টা নিয়ে। আরেকটি বিষয় হলো ফেক নিউজের কথা বলা হচ্ছে, মিস ইনফরমেশনের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন হলো যে তাদের এই মনস্তাত্ত্বিক কারণটা কিভাবে তৈরি হলো, এক। দুই নম্বর হলো যে ভারতীয় মূলধারার মিডিয়া বলতে যারা আমরা বুঝি, যদিও এই মিডিয়াগুলো এখন গদি মিডিয়া হিসেবে পরিচিত, এরা সাংবাদিকতার ন্যূনতম যে ইথিক্স রয়েছে কোনো কিছুই মানছে না। এই বিষয়গুলো আপনি কীভাবে দেখছেন? মিডিয়ার ভূমিকা নিয়ে যদি আমরা বলি আর কি, এই যে গতকালকের ঘটনা আগরতলায় কিংবা এর আগে কলকাতায় এবং আরও অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের বাংলাদেশ বিরোধী র্যালি সমাবেশ হচ্ছে ছোটো ছোটো আকারে। সো এই ব্যাপারগুলার পিছনে আমি মনে করি, ভাই যেমন বললেন যে মিসইনফরমেশনের দায়, হ্যাঁ মিসইনফরমেশনের দায়, কিন্তু এখানে মিসইনফরমেশনটা আসলে ছড়ানোর দুইটা মাধ্যম আমরা দেখি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর একটা হচ্ছে যে মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে ধরেন যে আমরা এটারে যদি একটু পরে আসি, সোশ্যাল মিডিয়াতে অনেকে না বুঝেও অনেক কিছু ছড়ায়, যদিও সোশ্যাল মিডিয়ার, ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে একদম বুঝে শুনে ডিসইনফরমেশন ছড়ানোর মেকানিজম তৈরি করে রাখছে হচ্ছে ক্ষমতাসীন দল যারা আছে, বিজেপি। এটা সারা গ্লোবালি স্বীকৃত যে গত অন্তত 10 বছর ধরে তারা যেভাবে কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন ছড়িয়ে নানান এজেন্ডা তৈরি করা এবং সেই অনুযায়ী মব ভায়োলেন্স উস্কে দেওয়া, এই ব্যাপারগুলো করে আসতেছে। কিন্তু ওইটাকে যদি আমরা পরেও ধরি, মেইন স্ট্রিম মিডিয়ার ভূমিকাটা যদি আমরা সামনে রাখি, সো গতকালকে ধরেন আমি অনেকগুলো পত্রিকা পড়তেছিলাম, গত কয়েকদিন ধরেই আমরা রেগুলার ইন্ডিয়ান মিডিয়ার পত্রিকাগুলো, মানে ইন্ডিয়ান মিডিয়াগুলো পড়ি। এনডিটিভির একটা রিপোর্ট এরকম যে একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, একটা ছেলে ইন্ডিয়ান, সে এখানে কোনোভাবে আক্রমণের শিকার হয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড বিস্তারিত জানি না যে কীভাবে কী ঘটছে। এইটাকে দেখলাম যে ম্যাক্সিমাম মিডিয়াতে, এনডিটিভি সহ, যে এই জাস্ট একটা এক্সাম্পলকে সামনে রেখে তারা হেডলাইনে কোয়েশ্চেন করতেছে যে বাংলাদেশে ভারতীয়রা কতটা নিরাপদ। এই যে শুধুমাত্র হিন্দু বা সংখ্যালঘু এখানে অনিরাপদ আছে এই নেগেটিভও না, মানে ভারতীয় যারা এখানে নানানভাবে অবস্থান করতেছে, লিগালি ইলিগালি, তাদের লাইফকেও ওখানে উপস্থাপন করা হচ্ছে ঝুঁকিতে আছে। তো এইটা তো ওখানকার মানুষ যারা এই মিডিয়াকে দেখে ইনফরমেশন কনজিউম করতেছে, যারা বাংলাদেশের মিডিয়াতে কিংবা গ্লোবাল মিডিয়াতে যাদের অ্যাক্সেস নাই, তাদেরকে এমনিতেই এটা উস্কে দেবে, এটা প্যানিক তৈরি করবে যে হ্যাঁ বাংলাদেশে কি হয়ে যাচ্ছে। এবং ওখানে আসলে একই সাথে রাষ্ট্রীয় বা তাদের বিজেপির নেতৃবৃন্দ নানানভাবে নানান জায়গায় কথা বলতেছে, সেটা তো এক ধরনের উস্কানি আছে, কিন্তু মিডিয়া রেসপন্সিবল ভূমিকা পালন করার কথা ছিল, সেইটা না করে সেও বরং ওই মব উস্কানিতে যোগ দিচ্ছে। এবং আমি মনে করি যে এই যেগুলো ভায়োলেন্সের ওখানে ঘটনা ঘটতেছে কিংবা আরও ঘটতে পারে সামনে, এই ব্যাপারটার পেছনে মিডিয়ার একটা বড় রোল আছে, যে সে রিয়েল ইনফরমেশনকে টুইস্ট করা কিংবা ইভেন ডিসইনফরমেশন ছড়াইতে ভূমিকা রাখা। এটাও আমরা দেখছি গত 5 আগস্টের পরে যে ইন্ডিয়ার টপ মেইন স্ট্রিম মিডিয়াতে ভুয়া ছবি এবং ভিডিও, যেটা বাংলাদেশের সাথে রিলেটেড না অথবা বাংলাদেশের গত এই যে চলমান যে মানে সংকট, এটার সাথে রিলেটেড না, এমন ছবি ভিডিওকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ছবি ভিডিও বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে মিডিয়াতে। এটা নট সোশ্যাল মিডিয়া। ব্যাঙ্গালোরের ছবিও কিন্তু বাংলাদেশের ঘটনা বলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ওইখানকার এই নেগেটিভের সাথে বাংলাদেশে বসেও কিছু ব্যক্তি যারা হচ্ছে আমরা হয়তো তাদের চিনি না, তারা নানান ধরনের পেজ এবং কি খুলে এখান থেকে উস্কানিমূলক নানান ধরনের আচরণ করা হচ্ছে, যেটা আসলে আলটিমেটলি একটা বড় ধরনের
সংকটের দিকে নিয়ে যেতে পারে যদি আমরা দুইটা রাষ্ট্রের রেসপন্সিবল ব্যক্তি আছি, তারা যদি আসলে রেসপন্সিবল আচরণ না করি। বাংলাদেশ রাষ্ট্রের সাথে বা বাংলাদেশের জনগণের সাথে গত 15 বছরে ভারতের সম্পর্কটা তৈরি হয় নাই, বা যা ছিল এর আগের সময়গুলোতে সেটা নষ্ট করে আসলে এখানে ব্যক্তিকেন্দ্রিক কিংবা দলকেন্দ্রিক সম্পর্ক তৈরি করা হয়েছে। আপনি বাংলাদেশের সব মানুষের থেকে কিংবা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে একটা দল বা একটা ব্যক্তির উপর নির্ভর করে আপনি এখানে আপনার নানান ইন্টারেস্ট গেইন করতে চাইবেন, তখন ওই ব্যক্তিটা যদি না থাকে, ওই দলটা যদি না থাকে, তখন আপনি একদম মনে করবেন যে আপনি লুজার। সো ওই মেন্টালিটিতে আমি জানি না এটা তাদের কোন পলিসি, যে এটা কোনো রাষ্ট্রীয় পলিসি হইতে পারে না যে কোনো একটা ব্যক্তি বা একটা দলকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক টিকে থাকবে, বরং এটা হচ্ছে ক্ষমতায় কে থাকবে এটা আসলে নির্ধারণ করবে দেশের মানুষ, এবং সেই ক্ষমতায় যে আসবে তার সাথে সরকার হিসেবে, রাষ্ট্র হিসেবে, জনগণ হিসেবে ওইভাবে ডিল হবে। কিন্তু সেটা করে না। এখন ওই যে না করার ব্যাপারটা, এইটা হুট করে তারা হয়তো মেনে নিতে পারতেছে না, এবং এটা শুধুমাত্র রাষ্ট্র বা পলিটিশিয়ানরা মেনে নিতে পারতেছে না, বিষয়টা তা না। ইন্ডিয়ান মিডিয়ার বিহেভিয়ার হচ্ছে, আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখি, যে ইন্ডিয়ার ইন্টারনাল কোনো বিষয়ে যদি ইন্ডিয়ান মিডিয়ার আপনি আচরণ বা তার প্রফেশনালিজমে বিচার করেন, তাহলে দেখবেন যে বেশ কিছু মিডিয়া ওখানে আছে যারা বেশ ইন্ডিপেন্ডেন্টলি জার্নালিজম করার চেষ্টা করে। কিন্তু ওই মিডিয়াগুলো যখন ফরেন অ্যাফেয়ার্স বা তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বিষয় আসে, পররাষ্ট্র বিষয়ে যখন কোনো ইস্যু ডিল করতে যায়, তারা পাকিস্তানের সাথে হোক, চায়নার সাথে হোক, কিংবা এখন বাংলাদেশের সাথে আমরা দেখতে পাচ্ছি, তখন আর তারা প্রফেশনালিজম, ওই প্রফেশনাল মিডিয়াগুলোর মধ্যেও আমরা প্রফেশনাল আচরণ দেখি না, এবং সেটা আমরা এই গত 4 মাস ধরে আমরা এটা দেখতে পাচ্ছি। শফিকুল আলম, আপনি জানেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে দেশটির মূলধারার মিডিয়া, যেটা আমরা আলোচনা করছিলাম, যে গদি মিডিয়া হিসেবে পরিচিত। এই কথাটা এখানে এসেছে। ক্ষমতাসীন বিজেপির সোশ্যাল মিডিয়া টিম যে কত শক্তিশালী এবং আগ্রাসী এবং প্রতিহিংসাপরায়ণ, এটা আমরা জানি, এবং আমরা জানি এর পেছনে বিশাল অঙ্কের অর্থ বিজেপি ব্যয় করে। মিসইনফরমেশন বলুন বা ডিসইনফরমেশনের মাধ্যমে তারা হিন্দুত্ববাদীদেরকে প্রতিহিংসাপরায়ণ করে, এবং এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা সেইভাবে নেমেছেন। আমার প্রশ্ন হলো যে এটার মোকাবেলায় বাংলাদেশের সরকার সহ নানা পক্ষ যে কাজ করছে তা পর্যাপ্ত নয় বলে অনেকে মনে করছে। কেন পর্যাপ্ত নয়, আর এর সমাধানটা কি? না, এই পুরো জিনিসটা, এটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন খুব ডিটারমাইন্ড ওয়েতে করছে। এখন এটা বোঝা যাচ্ছে যে এটার পিছনে বড় বড় শক্তি আছে বা অনেক বড় টাকা আছে। তো এটাকে আপনি যদি কমব্যাট করতে যান, সেটাও আমার পুরো করে ইভেন কি গভর্নমেন্টকেই আপনার নতুন করে সাজাতে হবে, এমন একটা অবস্থা। মানে দেখেন, আমি যে চিফ অ্যাডভাইজারের অফিসে আছি, হ্যাঁ, সেখানে আমাদের জার্নালিজমের মানে প্রেসের পোস্টই হচ্ছে 6-7টা। তার মধ্যে অনেকের রেগুলার কাজ করতে হয়, বাণী করতে হয়, ছবি তুলতে হয়। দেখা যায় যে আমরা 2-3 জন। তো আর আমাদের পুরো রেভিনিউ বাজেটের কোনো পোস্টই নাই হচ্ছে ফ্যাক্ট চেকিংয়ের কোনো পোস্ট নাই, আমরা যে এটা ফ্যাক্ট চেক করব। তারপরেও আমরা আমাদের ঘাড়ে অনেক কিছু নিয়ে আমরা ফ্যাক্ট চেক করতে চাচ্ছি, যে এটা আমরা ফ্যাক্ট চেক করে জানাচ্ছি। তো এই জিনিসটা আবার সরকার ফ্যাক্ট চেক করলে অনেকে এটা নিতেও চায় না। সরকার এটা কেন, এটা ফ্যাক্ট চেকটা আসা উচিত ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গার থেকে। তো এইখানে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে ফ্যাক্ট চেকার আছেন, তারা কাজ করছেন, জানাচ্ছেন। যেই সমস্ত জায়গার থেকে এইগুলো অরিজিনেট হচ্ছে সেগুলোর সাথে কথা বলছি। আমি পার্সোনালি ইন্ডিয়ান অনেক মিডিয়া আউটলুকের সাথে কথা বলি, ওদেরকে আমাদের কথাগুলো বলছি। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, যে আপনি যদি আগেই চোখ কান বন্ধ করে রাখেন যে আমি তোমার কথা শুনবো না, তোমার পয়েন্টটা আমি নিচ্ছি না, তাহলে আপনি তখন কি করবেন? তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রথম থেকেই পলিসি ছিল, সেটা হচ্ছে যে আমরা তাদেরকে ইনভাইট করছিলাম যে দেখো, বাংলাদেশে আসতে তো অত টাকা খরচ হয় না, তুমি আসো, এসে তোমরা যে সমস্ত বলতেছো সেই ভায়োলেন্সের জায়গাগুলো তুমি যে রিপোর্টগুলো করো, তুমি যাও ওই লোকগুলোর সাথে দেখা করো, কথা বলো, আদৌ কি হচ্ছে, বা এখানে থেকে তুমি 7-8 দিন থেকে দেখো যে বাংলাদেশে আসলে মানে ওরা যে ধরনের কথা বলছে সেটার কোনো মানে মিনিমামও সত্যতা পাও কিনা। এখন পুরো জিনিসটা তারা একটা কৃত্রিম উপায়ে তারা একটা টেনশন ক্রিয়েট করছে, কিন্তু এই কৃত্রিম উপায়ে টেনশন ক্রিয়েট করে লাভটা কার হবে? বাংলাদেশ ডিস্টেবিলাইজ হলে ইন্ডিয়ার কী লাভ এতে? আমি আবারও বলি, পুরো জিনিসটা হচ্ছে একটা মর্মপীড়া, মনে নিতে পারছি না।
হাসিনা চলে যাচ্ছে, এই আর সহ্যই হচ্ছে না, মানে ঘুমও আসে না এই অবস্থা। তাই এই অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য আমরা সিস্টেম্যাটিক ওয়েতে, আমরা ইভেন ইন্টারন্যাশনালি টপ পিআর এজেন্সি যারা ফ্যাক্ট চেক তাদের সাথে কথা বলেছি, সিরিজ আকারে মিটিং হয়েছে, আমাদের ফ্যাক্ট চেক যারা ভাই বোনরা আমাদেরকে হেল্প করছেন তাদের সাথে কথা বলছি। কিন্তু কথা হচ্ছে যে ওদের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে শুধু তো আপনি গদি মিডিয়া না, ওদের ইন্ডিয়ান ডায়াসপোরা এত পাওয়ারফুল, ওদের ওয়েস্টার্ন পুরো সোসাইটির প্রতি লেয়ারে ওদের অবস্থান। আপনি একটা বড় পত্রিকা দেখবেন, হ্যাঁ, দেখবেন যে ইন্ডিয়ান অরিজিন লোকে ভরা ওয়েস্টার্ন একটা ইয়েতে। তো এবং ওই লোকগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা জিনিসকে কেয়ারফুলি স্ক্রুটিনাইজ না করেই রিপোর্টটা করে দিচ্ছে। তাই ইন্ডিয়ান, তারপরে আপনি যেগুলো আমরা এজেন্সির সাথে আমরা কথা বলছি, দেখা যাচ্ছে সেই সমস্ত এজেন্সিতেও পাওয়ারফুল পজিশনে মানে ইন্ডিয়ান অরিজিন লোকরা বসে আছে, এবং অনেক ক্ষেত্রেই আমি স্পষ্টই বুঝছি যে উনি ইন্ডিয়ার ইন্টারেস্টটা দেখছেন। তো এই জিনিসটা তো আগে ছিল না, এটা আমরা কোনোদিন ভাবিনি। আর হাসিনার আমলে আসলে তো তারা হাসিনার সাথে সম্পর্ক করেছেন, হাসিনার সব কিছু। আপনার একটা উদাহরণ দেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের রিপোর্ট খুবই কন্ট্রোভার্সিয়াল রিপোর্ট। তাদের রিপোর্টে যেগুলো এমনি সাধারণ মৃত্যুকেও ওরা রিলিজিয়াস মোটিভেশনের কারে মারা গেছে সেগুলো দেখে, এটা একটা রিলিজিয়াস মানে ভায়োলেন্সের দেখায়। তো ওরা এই যে 9 জনের মৃত্যুর কথা ওরা বলেছে, ঠিক আছে, এই 9 জনের মৃত্যু নিয়ে আমরা বলছি যে নেত্র অলরেডি দেখিয়েছে এই 9 জন মারা গেছে ঠিকই, বাট এটা নট ডিউ টু কমিউনাল রিজনে, কমিউনাল এটা হ্যাট্রেডের কারণে না, যেটা শিশির উনি নিজেও পার্সোনালি এটা করেছেন, এটা দেখিয়েছেন। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের এই রিপোর্টটা নিয়ে দেখেন পুরো তোলপাড় করে ফেলছে। এটা 11 মিলিয়ন বার এটা সাইটেড হয়েছে জাস্ট টুইটারে, যেটা নেত্র যখন লিখবে, এখন বোধহয় 15 মিলিয়ন হয়ে যাবে। আবার এটা নিয়ে গ্লোবালি অনেক যারা ল মেকার আছেন বিভিন্ন পাওয়ারফুল পার্লামেন্টে, তারাও এটা নিয়ে কথা বলছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল জুলাই মাসের প্রথম সপ্তাহে এর আগের যে রিপোর্টটা দিয়েছে, এর আগের যে অর্থ বছরে তারা একটা চিত্র দিয়েছে যে 45 জন মাইনরিটি মেম্বার মারা গেছে, ঠিক আছে, মোস্টলি তারা হিন্দু। এই 45 জনের ব্যাপারে দেখেন একটা রিপোর্ট ইন্ডিয়াতে নাই, একটা রিপোর্ট ইন্ডিয়ান মেন মিনিস্ট্রিমে নাই, ইন্ডিয়ান কোনো সংস্থা এটা নিয়ে একটা স্টেটমেন্ট দেয়নি, বিদেশি কোনো সংস্থা ইন্ডিয়ান তো পাওয়ারফুল ডায়াসপোরা গ্রুপ আছে, তারা এটা নিয়ে একটা কথা বলে নাই। কারণ ওই পুরো ঘটনাটা ঘটেছে হাসিনার আমলে। কিন্তু আমরা মনে করি ওই রিপোর্টও ফ্লড ছিল, এই রিপোর্টও ফ্লড। আমাদের তরফ থেকে আমরা কমিউনাল ভায়োলেন্সের ব্যাপারে আমরা শক্ত অবস্থান নিয়েছি। আমরা এখানে কোনো ধরনের এখানে জিরো টলারেন্স আমরা যখনই, আপনারা জানেন 5 থেকে 8 তারিখের মধ্যে কোনো গভর্নমেন্ট ছিল না এবং 1 সপ্তাহের মতো কোনো পুলিশ ছিল না। সেই সময় আমরা স্বীকার করছি যে হ্যাঁ কিছু ভায়োলেন্স হয়েছে, আমরা সেটা পলিটিক্যাল, হ্যাঁ, বাট আমরা বলছি যে এটা পলিটিক্যাল মোস্টলি বিকজ হিন্দু জনগোষ্ঠীর অনেকেই আওয়ামী লীগের সদস্য। এখন যদি বাগেরহাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা ধরেন একজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার যদি আওয়ামী লীগার হন এবং তিনি যদি হিন্দু হন, তাকে যদি অ্যাটাক করা হয় রিভেঞ্জ কোনো অ্যাটাকে, হ্যাঁ, সেটার জন্য দায়টা কার? উনি এটার কারণ কি তার রিলিজিয়াস কারণে নাকি এটা তার পলিটিক্যাল কারণে? ঠিক না, আমরা এই জিনিসগুলো বলছি, কিন্তু কথা হচ্ছে যে আপনি তো ডিটারমাইন, আপনি আমার কথাটা শুনবেন না, কোনোভাবেই আমার কথা শুনবেন না। আমরা এগুলোর ব্যাপারে ইনভেস্টিগেট করেছি, আমরা বলছি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা কম্পেনসেশন দিব। তারপরে আমরা এটাও বলেছি হিন্দু ভাই বোনদের এই দুর্গাপূজার সময় দেখেছেন তাদের একদিনের ছুটি বাড়ানো হয়েছে, হিন্দুদের প্রোটেকশনের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আপনি সারা দেশে আপনার প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা হিন্দু মণ্ডপকে আমরা অ্যাপের আন্ডারে নিয়ে এসছি। তা আমরা মনে করি তারা যে আমি যেরকম একজন সিটিজেন, সেও সেরকম সিটিজেন, আমার যেটুকু রাইট আছে তার ততটুকুই রাইট আছে, এবং এটা আমাদের একটা গভর্নমেন্টের এটা একটা মেন আমাদের কাজই হচ্ছে আমার সিটিজেনকে প্রোটেকশন দেওয়া, তার হিউম্যান রাইটসকে এস্টাবলিশ করা, ইরেসপেক্টিভ অফ হিজ রেস, কালার, এথনিসিটি, রিলিজিয়ন,
জেন্ডার, সেক্স যাই হোক না কেন, আমরা তাকে প্রোটেকশন দিতে, এটা গভর্নমেন্টের এটা কাজ। আমরা এটা জাস্ট 100% এখানে আমরা কমিটেড, আমরা করছি এই কাজটা। আপনি জানেন এই যে লয়ারের ব্যাপারে, লয়ার একটা মুসলিম একজন লয়ার মারা গেলেন, এবং আমরা প্রাইমারি ফুটেজ যা দেখছি তাতে স্পষ্ট আসছে যে চিন্ময় কৃষ্ণ দাসের ফলোয়াররা এই কাজটা করেছেন। তো তাদের অনেককে অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা ওই সময় দেখেন যেই রেসিয়াল টেনশনটা হতে পারে বিধায় আমরা পুরো চিটাগাংয়ে যতগুলো ভালনারেবল জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আমরা প্রোটেকশন বাড়িয়েছি, প্রত্যেকটা। এবং বাংলাদেশের মানুষও পলিটিক্যালি খুব ম্যাচিউরড আচরণ করেছেন, এই ট্র্যাপে পা দেন নেই, কোনো প্রভোকেশনে তারা রেসপন্স করেননি। এবং বাংলাদেশে আমি মনে করি যে গত কয়েকদিন বাংলাদেশের মানুষ যেই নিদর্শন সেট আপ করেছেন, এই যে কমিউনাল, এটা একটা চমৎকার। তার মধ্যেও যে দুই একটা স্টে ইনসিডেন্ট হয় নাই তা না, আমরা সেইগুলোর অ্যাডিকুয়েট সিকিউরিটি নিয়েছি। এবং এরা ইন্ডিয়া যেভাবে উস্কানি দিচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সেখানে একেবারে পা দিচ্ছে না, এটা একটা বিশেষভাবে লক্ষণীয় বিষয়। ট্রু, বাংলাদেশের এই ফর দি ফার্স্ট টাইম আমরা দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলো, বাংলাদেশের সিভিল সোসাইটি, ধর্মীয় সংগঠনগুলো, তারপরে হচ্ছে বাংলাদেশের ইউটিউব বা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সাররা, বাংলাদেশের প্রথিতযশা যারা ইন্টেলেকচুয়ালরা, সবাই মিলে, হ্যাঁ, এবং সাংবাদিকরা মিলে আমরা একটা আসলে উই অ্যাক্টেড রেসপন্সিবলি আমি বলবো। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। কদরুদ্দিন শিশির, শফিকুল আলম বলছিলেন যে ইন্ডিয়ার যে কার্যকলাপটা, এবং তারা বিশালভাবে নেমেছে, খুব পরিকল্পিতভাবে নেমেছে, এবং তাদের মূলধারার মিডিয়াও একই ধরনের ভূমিকা পালন করছে। আমার প্রশ্ন দুটো, একটি হলো এ থেকে বেরোনে আসার আমাদের কি উপায়, আরেকটি হলো আমাদের মূলধারার মিডিয়া কি সেই ধরনের ভূমিকা পালন করছে? আমরা এখন যে ইনফরমেশন ডিসইনফরমেশনের যে একটা ওয়েবের মধ্যে আছি, বা আমাদেরকে টার্গেট করে বাংলাদেশকে, ওভারঅল বাংলাদেশকে এবং বাংলাদেশের ইন্টারেস্টকে টার্গেট করে প্রো ইন্ডিয়ান কিংবা ইন্ডিয়ান নানান এলিমেন্ট ডিসইনফরমেশন ছড়াচ্ছে। সো এই ডিসইনফরমেশন ছড়ানোর ব্যাপারটা আসলে শুধুমাত্র মিডিয়া না, সোশ্যাল মিডিয়া না, এখানে হচ্ছে তাদের সিভিল সোসাইটির একটা অংশ আছে, তাদের ডায়াসপোরার একটা অংশ আছে, এবং হচ্ছে যে ডিপ্লোম্যাটিক যে চ্যানেলগুলো ব্যবহার করে নানান ধরনের ইনফরমেশন পাস করা হয় একটা জায়গা, এক দেশ থেকে আরেক দেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন পাওয়ার সেন্টারে। সো এই জিনিসগুলো সবগুলোকেই তারা মোবিলাইজ করতেছে। যেমন আজকে সকালে আমি যখন দেখতেছিলাম বিভিন্ন অনলাইনের কি, তখন দেখলাম যে গতকালকে, যেটা বাংলাদেশ সময় রাতে আর কি, ব্রিটেনের পার্লামেন্টে এই বাংলাদেশের মাইনরিটি পরিস্থিতি নিয়ে 3 জন এমপি অ্যাটলিস্ট উদ্বেগ প্রকাশ করতেছেন, এবং তাদের যে ওই টেক্সটগুলো দেখলাম যারা এটা পড়তেছেন, সেগুলো হচ্ছে আসলে শফিক ভাই যেটা বলতেছিলেন যে এখানকার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যে টেক্সট তারা যেটা প্রডিউস করছেন, যেটা আসলে গ্রসলি মিসলিডিং অথবা হচ্ছে ডিসইনফরমেটিভ অ্যাকচুয়ালি। কারণ ওইখানে তারা দেখাচ্ছেন 2000 হামলার ঘটনা ঘটছে 5 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত, এবং সেখানে 9 জন হিন্দু ব্যক্তি মারা গেছেন। কিন্তু এই 9 জন হিন্দু ব্যক্তি মারা যাওয়ার ঘটনা আমি নিজে ইনভেস্টিগেট করছি, নেত্র নিউজের কথা বললেন ভাই, যে নেত্র নিউজ ইনভেস্টিগেট করছে, সেখানে দেখা যাচ্ছে যে একটাকে কোনো মতে হয়তো ফেলা যেতে পারে, একটা ঘটনাকে, যে এটা তাও আনক্লিয়ার, এখনও এভিডেন্স দিয়ে বলা যাচ্ছে না যে এটা আসলে কমিউনাল কারণে ঘটছে। বাকিগুলোকে আসলে এভিডেন্স দিয়েই দেখা যাচ্ছে যে এগুলো কমিউনাল না, এগুলো এমন ঘটনা আছে যে
আওয়ামী লীগ, হিন্দু আওয়ামী লীগ নেতা, তিনি সশস্ত্রভাবে 4 অগাস্ট ছাত্রদের উপর হামলা করতে আসছেন তার দলবল নিয়ে। সেখানে ছাত্রদের উপর হামলা করছেন, ছাত্ররা অনেকে আহত হয়েছে এবং পাল্টা আক্রমণে ছাত্রদের উনি সহ মুসলমান এবং হিন্দু 4 জন মারা গেছেন এই স্পটে। তো এই যে স্পটে মারা যাওয়া সশস্ত্র হিন্দু নেতা, তিনি কি সাম্প্রদায়িকতার ভিকটিম? এটা একটা এক্সাম্পল, এরকম আরও আছে এই 9টার মধ্যে। এখন ওই ঘটনাগুলোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্টেটমেন্টে বলা হচ্ছে যে কমিউনাল ভায়োলেন্সের ইনসিডেন্ট। ওই একই রিপোর্টে টোটাল 2000 এরকম ইনসিডেন্টের ঘটনা উল্লেখ করা হয়েছে তাদের এই রিপোর্টটাতে। সেই রিপোর্টটাকেই ব্রিটেনের পার্লামেন্টে কোট করে কনসার্ন প্রকাশ করা হচ্ছে। এখন এই ব্যাপারটাকে ওখানে গেল কিভাবে? এই রিপোর্টগুলো ওই যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই ইনফরমেশনগুলো পাস করা নানান গুরুত্বপূর্ণ জায়গাতে এইগুলো তারা করতেছে, এবং এটা হয়তো তাদের জায়গা থেকে তারা সঠিক কাজ করতেছে যে তারা বাংলাদেশকে এই মুহূর্তে একটা হোস্টাইল হয়তোবা গভর্নমেন্ট বা একটা দেশ মনে করতেছে, এবং সেই জায়গা থেকে তারা তাদের যতগুলো ওয়েপন আছে সেগুলো মোবিলাইজ করছে। আমাদের জায়গা থেকেও আসলে সেই জিনিসগুলো আমরা করা উচিত। যেমন ধরেন প্রেস অফিস, চিফ অ্যাডভাইজারের প্রেস অফিস যা করতেছে আমরা দেখতেছি, আমরা এজ এ ব্যক্তি হিসেবে অথবা আমরা জার্নালিস্ট এবং যারা দেখি ওনাদের কার্যক্রম, হিউজ কাজ, প্রয়োজনের চেয়ে অনেক বেশি কাজ করতেছেন। কিন্তু আসলে আমার যেটা অবজারভেশন যে শুধুমাত্র এখানে কয়েকজন ব্যক্তি, 4-5 জন 7 জন প্রেস অফিসের ব্যক্তি আসলে এই হিউজ ডিসইনফরমেশন মেকানিজমরে কাউন্টার করার জন্য মোটেও যথেষ্ট না। ইভেন আমরা আমাদের যতটুকু এবিলিটি আছে, আমাদের দেশ হিসেবে নেশন, সেগুলোও যদি আমরা এমপ্লয় করি তাহলেও আসলে আমরা সাকসেসফুল 100% হবো তার নিশ্চয়তা নাই। বাট তারপরে আমাদেরকে ধরেন যে আমাদের ডায়াসপোরা কমিউনিটিকে এঙ্গেজ করা, ওখানকার ধরেন ইংল্যান্ডে কিংবা আমেরিকায় কনস্টিটিউয়েন্সিতে বাংলাদেশি অরিজিন লোকজন আছেন যারা বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের ইন্টারেস্টকে তারা পজিটিভলি দেখেন, বাংলাদেশ গভর্নমেন্টকে তারা পজিটিভলি দেখেন। সো এই ব্যক্তিদেরকে কিংবা ইন্টেলেকচুয়াল যে ডায়াসপোরাতে যারা ইন্টেলেকচুয়ালি সাউন্ড ব্যক্তিরা আছেন তাদেরকে নানানভাবে এঙ্গেজ করা। তারপরে ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলোতে প্রয়োজনীয় ইনফরমেশন পাস হচ্ছে কিনা আমাদের পক্ষ থেকে আমরা জানি না, কারণ আমরা অনেক জায়গায় দেখি যে এই গভর্নমেন্টের আগের যে সেট আপগুলো আছে, যেটা আমরা আমলাতান্ত্রিক সেট আপ হোক বা আদার্স যারা বসে আছেন আগে থেকে, তো খুব কমই চেঞ্জ হয়েছে। মাথায় মাথায় কিছু ব্যক্তি গেছেন, গিয়ে পরিচালনা করার চেষ্টা করতেছেন, কিন্তু ইন্টারনালি ওই পুরো মেশিন আছে আসলে আগের গভর্নমেন্টের বেনিফিশিয়ারি ব্যক্তিরা। তারা আসলে ঠিকঠাক মতো করে ইনফরমেশন, আমাদের যে এই ডিসইনফরমেশন কাউন্টার করার জন্য রিয়েল ইনফরমেশন যেগুলো, এবং ওই ডিসইনফরমেশনকে ডিসইনফরমেশন হিসেবে চিহ্নিত করে নানান বার্তা কি পাঠাচ্ছেন ঠিকঠাক মতো করে, আমরা এগুলো জানি না। সো এই ব্যাপারগুলা যদি হয়, না হয়ে থাকে তাহলে এগুলো আমাদের করতে হবে, এবং যদি হয়ে থাকে সেগুলো আরও অনেক বেশি আকারে করা উচিত। এখানে প্রয়োজনে একটা ডিসইনফরমেশন মোকাবেলার কিংবা বাংলাদেশের রিয়েল চিত্র তুলে ধরার জন্য ওই ডিসইনফরমেশন মোকাবেলার একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তিদের নিয়ে, ফর্মার ডিপ্লোম্যাট থাকতে পারে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা থাকতে পারেন, যে তারা এই সাংবাদিক থাকতে পারেন, ফ্যাক্ট চেকার থাকতে, নানান ধরনের ব্যক্তিরা থেকে ওনাদের মাধ্যমে এই বর্তমান বাংলাদেশের 2টা চ্যালেঞ্জ, একটা মিলিটেন্সি রাইজ করতেছে এখানে টাইপের একটা নেগেটিভ, আর একটা যে মাইনরিটিদের রাইটস ভায়োলেশন হচ্ছে, এইটা একটা নেগেটিভ। আসলে রাইটস ভায়োলেশন এই শব্দ বলা হচ্ছে না, বলা হচ্ছে এখানে গণহত্যা চলতেছে। তো এই যে মিসলিডিং নেগেটিভগুলোকে কাউন্টার করার জন্য ওইরকম কোনো একটা মেকানিজম অল আউট, যেটা আসলে ওই শুধুমাত্র প্রেস চিফ অ্যাডভাইজারের প্রেস অফিসের দায়িত্ব দিয়ে যদি সরকার বসে থাকে যে না এখানে, তাহলে এটা হবে না। কারণ ওনাদের আরও অনেক কাজ আছে, ডেইলি কাজ, সেগুলো করেই তো দেখা যাচ্ছে যে এইটার উপর ফোকাস দেওয়ার সুযোগ হবে না হয়তো, কিন্তু যেটুকু করতেছে সেটুকুও অনেক ওনাদের জায়গা থেকে। বাট আমি মনে করি যে গভর্নমেন্টের আরও অনেক মেকানিজম আছে যেগুলো মোবিলাইজ করা যেতে পারে, ইনফরমেশন মিনিস্ট্রি থেকে হতে পারে, আইসিটি মিনিস্ট্রি থেকে হতে পারে, ফরেন মিনিস্ট্রি থেকে হতে পারে, নানান জায়গা থেকে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে করার জায়গা আছে। বাংলাদেশের মিডিয়ার যে রোল মিসইনফরমেশন কমব্যাট করার ক্ষেত্রে, এটা ট্র্যাডিশনালি আমরা গত 8-10 বছর ধরে কাজ করি যারা, তারা দেখি যে এটা আসলে মোটেও হ্যাপি না আমরা এটাতে, আমরা জার্নালিস্ট হিসেবে বা ফ্যাক্ট চেকার হিসেবে। কারণ আমরা মনে করি বাংলাদেশের যে কোনো দেশেরই, আমাদের পাশের দেশের যদি দেখি যে প্রতিটা মিডিয়ার ফ্যাক্ট চেকিং টিম আছে, তারপরে যে কোনো ধরনের মিসইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে কিংবা দেশের বাইরে ছড়াচ্ছে সেগুলো নিয়ে তারা এঙ্গেজ হয়, সেগুলো নিয়ে রিপোর্টিং করে, ইনডেপথ রিপোর্টিং করে কিংবা ইনস্ট্যান্ট রিপোর্টিং করে। কিন্তু বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে এইটা নাই। এটার
আমি জানি না এটা কি উইলিংনেসের সমস্যা নাকি ক্যাপাসিটির সমস্যা, এটা যারা হাউসের দায়িত্বে আছেন মিডিয়ার ব্যক্তিরা তারা বলতে পারবেন। বাট এটা জেনারেল যে কোনো ঘটনাই আমরা মিডিয়া মিসইনফরমেশন কমব্যাট করার কোনো রুল নেয় মোটা দাগে তা দেখি না, 2-1টা রিপোর্ট মাঝে মাঝে হয় সেটা। কিন্তু এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের এই পরিস্থিতিটাকে একটা ন্যাশনাল সিকিউরিটি সংকট হিসেবে দেখি, তাহলে আমরা মনে করব যে আমাদের মিডিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ আছে। যে ধরেন ইন্ডিয়ান মিডিয়াতে কী ধরনের রিপোর্ট হচ্ছে এবং কি ডিসইনফরমেশন কোন স্পেসিফিক রিপোর্টে ছড়াচ্ছে, এগুলো নিয়েও কিন্তু আমাদের এখানে অ্যানালিটিক্যাল পিস যাইতে পারে। কিন্তু আমি দেখি নাই বাংলাদেশের, এটা বাংলা 2-1টা রিপোর্ট হয়তো হয়েছে, কিন্তু এটা খুব ইনডেপথ অ্যানালিটিক্যাল রিপোর্ট, বিশেষ করে ইংলিশ মিডিয়াগুলোতে যে ওখানকার ভুলগুলো কি সেটা ধরিয়ে দিয়ে রিপোর্ট লেখা হবে বা রিপোর্ট হবে, এটা আমি দেখি নাই। শফিকুল আলম, কদরুদ্দিন শিশির আমাদের এখানে মিডিয়ার ব্যাপারে কিছু কথা বলছিলেন, এই বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে। আমরা জানি যে বাংলাদেশের মিডিয়ার ভূমিকা নিয়ে বিশেষ করে এই সমস্ত ইস্যুতে কিছু প্রশ্ন রয়েছে, মানুষ ঠিক খুশি হতে পারছে না। আমরা দেখছি যে তাদের খবর পরিবেশনায় এক ধরনের নির্লিপ্ততা এবং কথিত নিরপেক্ষতা লক্ষ্য করা যায়। 5ই আগস্ট কেন হলো, গত 15.5 বছর ভারতের সহযোগিতা এখানে কীভাবে একটি স্বৈরাচার সরকার টিকে থাকলো, সেই নেগেটিভগুলো প্রতিদিন আসা উচিত ছিল, কিন্তু তত আসছে না। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বর্তমান যে সংকট আমরা মোকাবেলা করছি, রাজনৈতিক সংকট, এই বিষয়টিতে মিডিয়াদের কঠিনভাবে দাঁড়ানোর কথা ছিল। এবং এটি একটি লড়াই, নিঃসন্দেহে একটি দেশের প্রতি একটি লড়াই, দেশের মানুষের প্রতি একটি লড়াই। এই লড়াইতে আমরা তাদেরকে ভূমিকা দেখছি। জাতির জন্য এটা লড়াই, আমাদের একটা জাতিকে আপনি বাইরের থেকে এটা ডেমোনাইজ করবে, বলবে যে আমরা কমিউনাল, এটা তো আমরা মেনে নিতে পারি না। আমি তো মনে করি যা সত্য নয়, এটা সত্য নয়। এবং আরও যেটা বলা হচ্ছে যে এখানে একটা গণহত্যা হচ্ছে, তো ভয়াবহ একটা অ্যালিগেশন। তো আমরা আমাদের তরফ থেকে, তো গভর্নমেন্টের তরফ থেকে আমরা বলছি, কিন্তু গভর্নমেন্টের একটা লিমিটেশন হলো কি, গভর্নমেন্টের অনেক কথাকেই তো অনেকে মনে করেন যে এটা গভর্নমেন্টের প্রোপাগান্ডা হচ্ছে। তো সেই জায়গায় আসলে মিডিয়ার ভূমিকাটা আছে, তারা তো অনেক নিরপেক্ষভাবে অনেক কিছু দেখে। তো জাতীয় স্বার্থে তখন তাদের অনেক রিপোর্ট করতে হয়। বাংলাদেশকে নিয়ে এত বড় একটা মিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, কিন্তু আমাদের একটা লোকাল পত্রিকা এটা নিয়ে একটা রিপোর্ট করছে। আমাকে কয়েকটা টিভি স্টেশন আসছে, বাট টিভির তো লিমিটেশনটা অনেক বেশি, ওরা ফুটেজ দেখাতে হয়। এই পুরো জিনিসটা হচ্ছে এক ধরনের ডিসকোর্স অ্যানালাইসিসের মতো, অনেক বড় ইনডেপথ কাজ করতে হয় কিভাবে। তো এটা ইট সুটস আর কি টেক্সট মিডিয়ার জন্য এটা বেটার, কিন্তু আমরা আনফর্চুনেটলি তাদের কাছ থেকে কোনো রিপোর্ট পাইনি। কিন্তু আমরা মনে করি যে এটা সবার দায়িত্ব। আমরা শুধুমাত্র তো আমি এই ব্যাটেলটায় তো আমরা শুধুমাত্র সরকার বা যারা বেটার মিডিয়া তারা করবেন তা না, আমরা মনে করি যে এই ব্যাটেলটা আমাদের সবার করতে হবে। সাধারণ মানুষ কিন্তু এই লড়াইতে জড়িয়ে গেছে, যার কারণে আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষের লড়াই। আমি একটু অন্যভাবে বলি, আমরা লক্ষ্য করেছেন নিশ্চয়ই লড়াইটা কীভাবে জড়িয়েছে। তারা কোনো উস্কানিতে পা দিচ্ছে না, তারা কমিউনাল কোনো ধরনের কাজে যাচ্ছে না, কিন্তু মিডিয়া যদি এটাকে লড়াই হিসেবে নিত, তাহলে মনে হয় আমরা দেশ এবং সাধারণ মানুষ যা করছে সেটা তো রিমার্কেবল নিঃসন্দেহে। কিন্তু আমাদের কিছু কিছু ব্যাটেল আছে যেটা আমরা যারা টুইটারে আছি তারা কিছু ব্যাটেল করতে পারে, ওদের যে মিসইনফরমেশন ক্যাম্পেইন। আমরা যারা ডায়াসপোরা গ্রুপ আছি, যেমন এই যে একটা কমনসে যে কথাগুলো বললো, সেটা ডায়াসপোরা গ্রুপ যে বলতে পারে এটা একটা মিথ্যা, তুমি চলো আমরা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে যাই। আমরা যারা এক্সপার্ট লেভেলে আছি, আমরা যারা গ্লোবাল বিভিন্ন ইউনিভার্সিটিতে বড় বড় জায়গায় আছি, সবাই মিলে এই ব্যাটেলটা আমাদের করতে হবে। এটা এই জন্য করা দরকার যাতে আমরা আমাদের জাতি হিসাবে যে আমরা ছোট না, আমরা যে অনেক বড় একটা জাতি, এবং আমরা যে এই ধরনের একটা খুবই বাজে টাইপের একটা ক্যাম্পেইনকে যে আমরা ফেস করতে পারি, সেটাও তো আমাদের দেখানো উচিত। লোকাল মিডিয়া বলেন বলেন, এটাকে ফেস করার জন্য আমাদের সত্যিকার অর্থে আমাদের ইংলিশ চ্যানেল লাগবে। উই নিড ইংলিশ স্পিকিং নিউজ স্টেশন বাংলাদেশে। এটা হলে হয় কি যে তাহলে এরা কন্টিনিউয়াসলি বলতে পারে কি হচ্ছে। আমি ঘরের মধ্যে আমরা সবাই বাংলা বলছি, এই কথাগুলো বাইরে যাচ্ছে না। ঘরের মধ্যে অনেক কথা অনেকে ঘরেই থেকে যায়। আমরা যেমন ধরেন ইন্ডিয়াতে কি হচ্ছে অনেক ক্ষেত্রে জানতে গেলে যে আমরা এনডিটিভি দেখি, যদিও আমাদের সাথে লিঙ্গুইস্টিক একটা সম্পর্ক আছে কলকাতার সাথে পশ্চিমবঙ্গের,
কিন্তু আমরা কতটা আর কলকাতা কেন্দ্রিক টিভি দেখি, ঠিক না? এনডিটিভি ওদের ইংরেজি ইয়েগুলো দেখি। তো ঠিক সিমিলারলি আমাদের যদি এরকম একটা ভালো ইংলিশ চ্যানেল থাকতো, পুরো 24 আওয়ার ইংলিশ নিউজ চ্যানেল, এবং এটা কিন্তু সমস্ত দেশই করছে, যারাই পৃথিবীতে যারাই একটু বড় জাতির দেশ, যেমন ধরেন টার্কিশরা করছেন, ইন্দোনেশিয়ানরা করছেন, চাইনিজদের অনেকগুলো টিভি, কেননা আমার বা ইরানিয়ানরা করছেন। এর মাধ্যমে আপনার কথাগুলো আপনি বাইরে দিতে পারেন ইংলিশে, গ্লোবাল অডিয়েন্সের কাছে আপনার গল্পটা আপনারই বলতে হবে। আপনি একটা দেখেন না, এই যে জাস্ট কাতার, ক্ষুদ্র একটা দেশ, 3 লক্ষ থেকে 5 লক্ষ লোকের দেশ, সেই কাতার এমন একটা টিভি স্টেশন করে পুরো ওয়েস্টার্ন ন্যারেটিভকে সে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে, নিজে কোন মর্যাদায় চলে গেছে। আমাদেরও ওই গ্লোবাল ন্যারেটিভকে যদি আমার ইন্ডিয়ান মিডিয়ারা যে ন্যারেটিভকে প্রমোট করছে, হ্যাঁ, সেটাকে যদি চ্যালেঞ্জ করতে হয়, আমাদের খুবই এক হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং পিপল লাগবে অনেকে, যারা মানে মিডিয়া সাভি। অ্যাট দ্য সেম টাইম আমার ইংলিশ স্পিকিং একটা টিভি স্টেশন লাগবে, খুবই জরুরি। এটা আমরা হারে হারে টের পাচ্ছি। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ইন্ডিয়াতে দেখা যায় না, কিন্তু ইন্ডিয়ার সব টিভি চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, এবং সেই কথিত রিপাবলিকান টিভির যে জোকার হিসাবে সংবাদ পরিবেশন, সেটা বাংলাদেশের মানুষ দেখে। অনেকদিন ধরে একটা দাবি উঠছিল যে বাংলাদেশের চ্যানেল যেহেতু ইন্ডিয়া দেখায় না, তাহলে ইন্ডিয়ার চ্যানেল আমাদের এখানে দেখানো হবে কেন? আমি জানি না এই ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাজ এ রেগুলেটর কী করতে পারে এই বিষয়টা। ওরা তো অনেকগুলো ব্যারিয়ার দিয়ে রাখে, ওদের কাছে গেলে বলবেন যে না, আমি গভর্নমেন্ট তো এটা ব্যারিয়ার দেয়নি। এমনভাবে ব্যারিয়ারটা আসে, আপনি আসলে ওইখানে টিভি চালিয়ে আপনি দেখা গেলো যে আপনার মান্থলি ফিস দিতে হবে বা অ্যানুয়াল রেজিস্ট্রেশন ফি দিতে, এত টাকাটা এত বেশি দিয়ে রাখে ফরেন একটা কোম্পানির জন্য, তখন আর বাংলাদেশি কাউকে ওইখানে চ্যানেলটা চালানো যায় না। তো ফলে এবং তো সেক্ষেত্রে আবার গভর্নমেন্টও বলে যে দেখো, আমি তো চাই যে ওরা আসুক। আমরা গভর্নমেন্ট হিসাবে তখন গভর্নমেন্ট কিন্তু তার একটা দায় মুক্তির একটা ব্যবস্থা রেখে দেয়। আমার এখানের থেকে আমি গভর্নমেন্ট হিসাবে আমরা কতটা এই কথাটাগুলো বলতে পারি সেটা একটা বিষয়। তাহলে হবে কি, আবার ওয়েস্টার্ন ইয়েগুলো পাওয়ারগুলো বলবে যে তুমি তো তার এক ধরনের ব্যারিয়ার দিচ্ছ নিউজের ক্ষেত্রে বা ইনফরমেশনের ক্ষেত্রে, একটা তুমি ঢুকতে দিচ্ছ না। পতিত সরকার আমলে কিন্তু বেশ কিছু চ্যানেল কিন্তু বাংলাদেশে দেখা যেত না, তখন কি সেই প্রশ্ন ওঠে নেই? পতিত সরকার আমলে কি হতো না হতো, এইটা আসলে লম্বা ফিরিস্তি দিয়ে আমাদের লাভ নেই। আমরা কি করছি, আমরা কতটা ন্যায়সঙ্গত আচরণ করছি সেটা আমাদের বিষয়। হ্যাঁ, তারা যা করছে সেটা তো ওয়েল ডকুমেন্টেড। তারা যে একটা চোরতন্ত্র জারি করেছিল এটা সবাই জানে। এখন এই চোরের সাথে আমার কি মানে কম্পেয়ার দিয়ে তো আর লাভ নেই। তারা কোথায় কি করেছে, দেখা গেলো যে ওইটাও করার পিছনে হয়তো বা কোনো একটা বড় চোরের ভূমিকা ছিল। আমাদের তরফ থেকে আমরা এমন একটা নিউজ ইনফরমেশনের ক্ষেত্রে বা টিভি মিডিয়ার ক্ষেত্রে এমন একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আমরা থাকতে চাই যেটা নিয়ে কোনো কোশ্চেন যাতে কোথা থেকে না আসে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। কদরুদ্দিন শিশির, আপনি জানেন যে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে অর্থনৈতিক বিষয়ে, এবং সেখানে এমন কিছু বিষয় এসেছে আমরা যেগুলো শুনেছি, কিন্তু এখন সেগুলো অঙ্ক দেখে আসলে অবাক হয়ে যাওয়ার মতো। মূল সারমর্ম হলো যে আওয়ামী লীগ দেশকে একটা চোরতন্ত্রে পরিণত করেছিল। এই সপ্তাহে বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। আপনি বিষয়টি কীভাবে দেখছেন? শ্বেতপত্রে যা উঠে আসছে সেগুলো আগেই অনেকটা আমরা জানতাম হচ্ছে মুখে মুখে। তো এই মুখে মুখে জানাটা আসলে দেখা গেল যে মিডিয়াতে আমরা ওইভাবে সব কিছু জানি না, মিডিয়াতে রিপোর্টেড হয় নাই, কিন্তু ইন্টারনালি অনেক ইনফরমেশন সার্কুলেটেড হয়েছে, আমরা জানছি। তো এখন এই ব্যাপারটা নিয়ে আমি যদি মিডিয়ার অ্যাঙ্গেল থেকে দেখি, এখন মিডিয়ার ভূমিকাটা কী?
গত 5 আগস্ট থেকে এখন পর্যন্ত এই শ্বেতপত্র প্রকাশ আগে কিংবা পরে আমরা বিগত গভর্নমেন্টের ধরেন যে বড় বড় যেসব করাপশন এবং অথবা বড় বড় ব্যক্তিদের সাথে জড়িত, মানে ধরেন সেটা হতে পারে শেখ হাসিনা বা তার ফ্যামিলি কিংবা এর বাইরেও আরও যারা তাকে ঘিরে যারা কোর ব্যক্তিরা ছিল, সেটা প্রতিষ্ঠান হইতে পারে, ব্যক্তি হতে পারে, ওনাদের নিয়ে খুব ভালো ইনভেস্টিগেটিভ কাজ কি বাংলাদেশে হয়েছে আমি আসলে ওইভাবে দেখি না। এমনি মোটা দাগে যে এই ধরনের রিপোর্টগুলো জেনেরিক, যে এত পাচার হয়েছে, এটা হয়েছে, কিন্তু কে পাচার করলো, কিভাবে করলো, একটা স্পেসিফিক 2টা স্পেসিফিক ঘটনা ধরে বা প্রতিষ্ঠানকে ধরে কিংবা ব্যক্তিকে ধরে যে উনি গত 10 বছরে কিভাবে কি করলেন, এই যে একদম হার্ডকোর ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এইটা আসলে আমরা দেখতে পাচ্ছি কিনা আপনারা জানেন আরও ভালো হয়তো, বা আমি দেখতে পাই নাই। সো এইটা আমাদের জন্য একটা কি হতে পারে, যে আমার জায়গা থেকে একটা কনসার্নের জায়গা, যে আমরা এর আগে 5 আগস্টের আগের গভর্নমেন্টের ডেভেলপমেন্ট নেগেটিভ আমরা যেভাবে মিডিয়াতে খুঁটে পদ্মা সেতুর প্রতি স্প্যান কেন্দ্রিক আমরা রিপোর্ট করছি, এভাবে এত ডিটেইলে গেছি আমরা উন্নয়নের রিপোর্টিংয়ে, সেখানে বিগত গভর্নমেন্টের কিংবা যারা এখনও বাংলাদেশে নানানভাবে করাপশনের আইকন হয়েছিল এবং এখনও আছে কিংবা কেউ দেশ ছেড়ে গেছে, সো তাদের এই ব্যাপারগুলো নিয়ে খুব ইনডেপথ ডিটেইল রিপোর্টিং আমরা দেখতে পাচ্ছি না। আমার ধারণা এটা অভ্যুত্থানের ধরেন যে স্পিরিটকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, তাহলে এটা একটা বাধা হইতে পারে যে আমরা আগের বড় বড় বা কি যারা স্টেক হোল্ডার ছিল দেশকে এই পর্যায়ে নিয়ে আসার, যারা অ্যাকিউজড কিংবা যাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদেরকে আসলে আমরা ব্যক্তি হিসেবে কিংবা এভিডেন্স সহকারে আমরা খুব বেশি চিনতে পারতেছি না, তাদের ব্যাপারে জানতে পারতেছি না, তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, সো এটা আমার মনে হয় যে এটা যদি করা যায়, তাহলে আমরা আমাদের এই বাংলাদেশের কারা আলটিমেটলি ধরেন আদানির চুক্তি হতে পারে বা আরও এরকম কিছু, সো এগুলোতে কারা স্টেক হোল্ডার হিসেবে ছিল, কারা এই ধরনের দেশ বিরোধী চুক্তি কিংবা দেশের মানুষের ক্ষতি হয় এরকম জিনিসের জড়িত ছিল কারা, তাদেরকে আমাদের আসলে খুব স্পেসিফিক্যালি চিনতে হবে, জেনারিকভাবে না। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি হওয়া উচিত। এটা আমরা বলতে পারি এখানে, কিন্তু এটা সরকারের হয়তো এখানে কিছু করার না, এটা আসলে মূলত মিডিয়ার এবং নিজস্ব পলিসি অনুযায়ী হতে পারে। শফিকুল আলম, আপনি বলতেন যে একটা লুটপাটতন্ত্র কায়েম হয়েছিল, দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন চোরতন্ত্রে পরিণত হয়েছিল, এবং কিছু কিছু বিষয় এমনভাবে এসেছে যে আসলে বিস্মিত না হয়ে উপায় নেই। যেমন ঝুঁকিপূর্ণ ঋণ নিয়ে 22টি পদ্মা সেতু বা 13টা মেট্রো রেল তৈরি করা সম্ভব হতো। তারপরে আওয়ামী লীগ আমলের পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, 10% মানুষ 85% মানুষের সম্পদ ভোগ করেছে। এই যে অঙ্কগুলো আসলে মানে অবাক করার বিষয়। তারপরে আবার একটা এসেছে যে হাসিনার ঘনিষ্ঠ ধনকুবেরা $17 বিলিয়ন পাচার করেছে। এই টোটাল বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? পুরো ব্যাপারটা কিন্তু ঘটেছে পুরো আমাদের চোখের সামনে, আমাদের পুরো জনগণকে একদম ধোঁকা বানিয়ে যে করেছে তাও না, আমরা দেখছিলাম যে এটা হচ্ছে, এবং খুব এটার পিছনে আবার অনেক সাংবাদিক মদত দিচ্ছেন, তারা স্প্যান জার্নালিজম করেছেন। একটা স্প্যান হয় পদ্মা সেতুর কয়টা 55 না 60টা স্প্যান, প্রতিটা স্প্যানের এগেনস্টে একটা করে রিপোর্ট, মানে এমন কিছু, এবং ভয়ঙ্কর। আপনি একটা কিছু প্রজেক্ট হয়েছে, এটা আমার কোনো দিন লাগবেও না কাজে। আপনার প্রজেক্ট হয়েছে, আমার পছন্দ হলো আনোয়ারা যাওয়ার পথে যেই আপনি আন্ডার কর্ণফুলির নিচে দিয়ে, এটার আমার আসলে যৌক্তিকতা ছিল কি না। আমার শাহ আমানতে আপনি এখনও যদি যান যে ব্রিজটা দিয়ে, সেটা এখনও কিন্তু ক্রাউডেড না, যে ওইখানে এত বেশি ক্রাউড যে আমার আরেকটা আন্ডারগ্রাউন্ড দিয়ে করতে হবে, বা কর্ণফুলী নদীর স্রোত এতই কম যে ওইখানে একটা ব্রিজ বানাইতেও কত টাকা লাগে না, $100 মিলিয়ন লাগে। তো আমি $100 মিলিয়ন না দিয়ে তার আমি 10-12 গুণ আমি দিয়ে একটা করে এখন আমি মেনটেনেন্স কস্ট উঠাইতে পারছি না, কি ভয়াবহ একটা বিষয়। প্লাস আপনি ধরেন এই যে কি গোপালগঞ্জ টু রাজবাড়ি আপনি একটা 2000 কোটি টাকা দিয়ে আমার একটা রেলওয়ে লাইন করলাম, এই রেলওয়ে লাইনটা আমার আসলে দরকার ছিল কি না? আমার তো রিসোর্স অফুরন্ত না,
এবং আমি তো নষ্টগুলো করছি। প্লাস আপনি সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা, আমি সারা বাংলাদেশ জুড়ে শেখ মুজিবের মুরাল বানিয়ে রাখলাম। আপনি সত্যিকার অর্থে বলেন, এটা বলাটা, আমি নিজে মুসলিম, আমি একজন, আমার আব্বা আম্মা খুব ধর্মপ্রাণ মুসলিম ছিলেন, এই যে সরকারি ব্যয় আমার এত 560টা মসজিদ কেন করতে হবে? আমাদের মসজিদের কি অভাব পড়ছিল? ওটাই না। তাহলে আমি যেই বছর আমি 560টা মসজিদ করার প্রজেক্ট নিলাম $1 বিলিয়ন দিয়ে, সেই বছর আবার IMF এর কাছে আমি চাচ্ছি যে আমাকে বাঁচাও, আমাকে $4.7 বিলিয়ন ধরে আমার চলছে না। এই যে আপনি যে মসজিদ প্রকল্পটাও নেওয়া হয়েছে লুটপাটের উদ্দেশ্যে পুরোটা, এবং একটা মসজিদ, যে মসজিদটা একটা পাড়ার যদি কমিটি মিলে করতো সেটা 2 কোটি টাকায় করতো, একটা মসজিদ ওরা করছে, একটা মসজিদ 14, 15, 16 কোটি টাকা দিয়ে করছে। করা যায়। হ্যাঁ, আপনার পুরোটা মানে কি, আপনি মসজিদ বানায় লুটপাট করছেন। এই যে চোরতন্ত্র যেটা, এবং এটা আমাদের চোখের সামনে হয়েছে, এই লোকগুলোকে আর সামনে যে আমরা অনেকে সেলফিও তুলেছি। আবার অনেক সাংবাদিক এই কাজগুলোর, বাংলাদেশে এরকম উন্নয়নের জোয়ার কোনোদিন হয় নাই, উন্নয়ন আপা গল্প দিয়েছেন। এইটা বাংলাদেশের এই গত 15 বছরের এই যে চোরতন্ত্রের হিস্ট্রি, প্রতিটা জিনিস লিখে রাখা উচিত, প্রতিটা জিনিস ডকুমেন্টেড করা উচিত। হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স আমি আশা করি যে বিটিভি এটা ডকুমেন্টেড করে রাখবে, এটা আর্কাইভ করে রাখা উচিত, কতটা ভয়ঙ্কর এক একটা জিনিস। এবং এখান থেকে ভায়োলেন্স ইনস্টিগেট প্রশ্নটাই করা হচ্ছে যাতে আপনি একটা লোকের এগেনস্টে ভায়োলেন্স ইনস্টিগেট করেন। কত বড় ভয়ানক বিষয় না? আপনি পিএমকে বুঝিয়ে দিচ্ছেন, আপা আপনাকে কিন্তু এইটা বলেছে, ঠিক না? পুরো ডিজাইনটাই তো হচ্ছে আপনার ভায়োলেন্সকে ইনস্টিগেট করা। তো এই বিষয়গুলো মানে আপনি যদি চোখ বুঝে মনে করেন যে কি একটা সময় আমরা পার করেছি। চোরতন্ত্র সত্যিকার অর্থে প্রতিটা রন্ধে রন্ধে চোর ছিল, এবং এখন দেখেন আমাদের কত স্ট্রাগল করতে হচ্ছে। আমি রিজার্ভটাকে বাড়ানোর জন্য কত স্ট্রাগল করছি। আমাদের প্রতি বছর 20 লক্ষ ছেলে জব মার্কেটে আসতেছে, আমি জব তৈরি করতে পারছি না। একটা পৃথিবীর অনেক দেশেই চুরি হয়, কিন্তু চুরি হলে হয় কি, চুরির টাকা যদি আবার দেশে থাকে তাহলে হয় কি, জব তৈরি হয়। আপনি চুরির টাকায় যদি একটা কনস্ট্রাকশনও করেন তাহলে তো সিমেন্টওয়ালা কিছু টাকা পায়, বালিওয়ালা কিছু টাকা পায়, যে লোকটা আপনার বাড়িটা বানাচ্ছে তার হাতে কিছু টাকাটা রোল হয়। আপনি টাকাটা বাইরে নিয়ে, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে টাকাটা বাইরে, মানে আমার টাকায় আসলে নিউ ইয়র্কে বাড়ি হয়েছে, কানাডার বেগমপাড়ায় বাড়ি হয়েছে, আমার টাকায় লন্ডন শহরটা আর একটু বড় হয়েছে, ঠিক না? যেটা হওয়া উচিত ছিল আমার এইখানে এগুলো। এবং এরা এখন আবার নতুন কি হচ্ছে, এরা এই টাকা নিয়ে নিউ ইয়র্ক থেকে ওনারা মিস ইনফরমেশন ক্যাম্পেইন করছেন। চোরতন্ত্র যারা প্রতিষ্ঠা করলো এবং প্রত্যেকটা চোরের সঙ্গে যারা জড়িত ছিল, এদের মুখোশটা কি উন্মোচন করা হচ্ছে? আমরা মুখোশ বাংলাদেশের মানুষ জানে, এরা খুব বেশি লোক ছিল তো না, এরা কয়টা লোক ছিল, এটার তো 3টা রূপ ছিল। একটা হলো গভর্নমেন্টের, আর একটা হচ্ছে যে ব্যুরোক্রেসিতে, আর একটা হচ্ছে যে পলিটিশিয়ানরা, এরা এবং সিকিউরিটি বিজনেসম্যান, আর গভর্নমেন্টের মধ্যে তো সিকিউরিটি ফোর্সও আছে। এই আপনি চিন্তা করেন, একটা ইসলামী ব্যাংকের মতো একটা বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট প্রাইভেট ব্যাংক, তাকে আপনি ক্যাপচার করার জন্য আপনি বিজনেসম্যান ভাড়া করছে ডিজিএফআই লোকদেরকে, ভাড়া করে তাকে দিয়ে ওই পুরো বোর্ডকে এনে মাথায় পিস্তল ঠেকিয়ে তার থেকে একটা ব্যাংক নিয়ে নিচ্ছে। ওইটার আবার গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন আবার কোনো সাংবাদিক যে ইসলামী ব্যাংক টেরর ফিনান্স করে, কোনো অর্থনীতিবিদ। হ্যাঁ, যে এই যে আপনি এটা পুরোটা তো আপনার গ্রাউন্ডটা তৈরি, বোঝা যাচ্ছে যে দিস ইজ পার্ট অফ এ ডিজাইন। তুমি রিপোর্ট করবা, গ্রাউন্ডটা তৈরি হবে, আমি এটা নিয়ে আবার বসের কাছে যাব, বস আবার বলবো যে না এই ব্যাংকটা তো ট্রাবল করছে, অতএব এটা, তখন আবার আমি আবার এটার বৈধতা নিয়ে আমি যাব হচ্ছে সিকিউরিটি ফোর্সের কাছে যে আমার এই ব্যাংকটা ক্যাপচার করে। অথচ আপনার তার কাছে বাংলাদেশের 40 লক্ষ লোকের আপনার ডিপোজিটের মানি আছে। শফিকুল আলম এবং কদরুদ্দিন শিশির, আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।